আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের স্পেশাল 5 নাম্বার লেকচার নিয়ে। তো আমরা তোমাদেরকে বরাবরই বলেছি যে দ্বিতীয় পত্রের জন্য জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য অবশ্যই গাজী আজমল স্যারের বইটা কিনবা। পুরো বাংলাদেশে গাজী আজমল স্যারের বইটাই বায়োলজির জন্য পড়ানো হয়, খুবই সুন্দর বই। তো মিম আমাদের ক্লাসে আজকে 2 জন তেজস্ক্রিয় ব্যাচ স্টুডেন্ট জয়েন করছো, তানিম আর মিম। তোমরা যখন বই কিনবা বায়োলজি দ্বিতীয় পত্রের বইটা অবশ্যই গাজী আজমল স্যারের বইটা কিনবা, যেখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেওয়া আছে। এই বইটা তুমি যদি কলেজে পড়ো, যে কোনো কলেজ, ঢাকার মধ্যে ঢাকার বাহিরে বা যে কোনো কোচিং প্রাইভেট যেখানেই হোক সেখানে এই বইটা পড়ানো হয়। গাজী আজমল, গাজী পাবলিকেশন দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বইটা অনেক অনেক সুন্দর। আর প্রথম পত্রের জন্য হচ্ছে আবুল হাসান স্যার। আমি বইয়ের নামগুলো লিখে দেবো, মানসম্মত বইয়ের নাম লিখে দেবো, টেনশন নাই। আজকে আমাদের 5 নম্বর ক্লাসে আমরা শুরু করব নতুন টপিক। এই টপিকটা সবার জন্য নতুন, যারা উত্তেজিত ব্যাচ আসো তোমাদের জন্য নতুন, তেজস্ক্রিয় ব্যাচ যারা আসো তোমাদের জন্য। মেডিকেলের জন্য তো এই বইটাই, তানি মেডিকেলের জন্য এই বই। আমি যে বইগুলো বললাম এইগুলো ভার্সিটির জন্য রিলেটেড। আমি তোমাদের যে বইগুলো কথা বলবো, ফিজিক্সের, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো সব ভার্সিটির সাথে রিলেটেড। মেডিকেল, বুয়েট, তারপর হচ্ছে ভার্সিটি ক ইউনিট, সবার জন্য কি রিলেটেড, মনে রাখবা। হ্যাঁ, আমি গাইডলাইন দিব ভার্সিটি বা মেডিকেল বা তোমাদের যে সকল প্ল্যান আছে এইচএসসি পর্যন্ত, তারপর বাকিগুলো যে দিক নির্দেশনা আছে, পরামর্শ, গাইডলাইন সবই দিব ইনশাল্লাহ। লেগে থাকো, জাস্ট আমার সাথে কমিউনিকেশন করো, নিয়মিত ক্লাস করো আর লেগে থাকো। ইনশাল্লাহ আস্তে আস্তে চমক পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের শুরুতেই আমি আমাদেরও এই বই, হ্যাঁ আসমাউল হোসনা, এই বইটা সবারই থাকা উচিত যদি কেউ বায়োলজি মন প্রাণ নিয়ে পড়তে চায় এবং বায়োলজিটাকে একবারে মনের মতো করে শিখতে চায়, অবশ্যই তার এই বইটা প্রয়োজন। এই যে বর্তমানে যে বইটা দিয়ে আমি তোমাদের পড়াচ্ছি, এটা আমার ছোট বোনের বায়োলজি বই। আমার ছোট বোন এইচএসসি 27 ব্যাচের পরীক্ষার্থী। এখানে 27 ব্যাচের পরীক্ষার্থী আর আছো, আফিফা, আসমাউল হোসনা, বিথি, রিয়াজ। তো তোমাদের সাথে আমার ছোট বোন পড়ে, ও একটা সরকারি কলেজে পড়ে আমাদের এই এলাকায়, মার্চেন্ট ওয়ার্কার কলেজ, আদিলনগর মার্চেন্ট ওয়ার্কার কলেজ। আমি ওই কলেজ থেকে এইচএসসি পাস করেছি। তো এই বইটা আমার বোনের বই। আমার বোন যখন পড়ছে তখন এইভাবেই বইটা দাগিয়ে দাগিয়ে পড়েছে। এখন তো স্যার আপনার বোন যে দাগিয়ে দাগিয়ে পড়ছে এইগুলো যে ইম্পর্টেন্ট সে কেমনে জানলো? আমি তাকে একটা পিডিএফ দিয়েছি, মেডিকেলের একটা পিডিএফ আছে, উনমেষ থেকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, এটা আমার আছে। যদি কারো লাগে আমার ইনবক্স থেকে, হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিতে হবে। অর্থাৎ বায়োলজি বইয়ের কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে ডেন্টালে প্রশ্ন আসছে, এটা সব দাগানো আছে ওই বইটাতে, ওই পিডিএফটার মধ্যে। যার লাগবে আমার হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করে নিবা। বায়োলজি প্রথম পত্রের সবগুলো অধ্যায় আছে, বায়োলজি দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায় আছে। ওই বইটা দিয়েই আমার বোন দাগায় পড়ে। ওকে, তো তোমরাও এটা নিজ দায়িত্বে আমার কাছ থেকে নিয়ে নিও। তো বলি আমরা ক্লাস শুরু করব। তো ক্লাসের মূল বিষয়টা যাওয়ার আগে ইনফরমেশনগুলো জানাইলাম, আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো যে আমাদের এইখানে টপিকটার নাম কি দেখা যাচ্ছে। টপিকটার নাম হচ্ছে প্রাণী জগতে আমাদের মোট 9টা পর্ব আছে। 1 থেকে 8টা পর্ব হচ্ছে আমাদের নন কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। 1 থেকে 8টা পর্ব হচ্ছে নন কর্ডাটা, মানে যাদের দেহে নটোকার্ড নাই, নন কর্ডাটা পর্বের প্রাণী। তো আমরা এই 1 থেকে 9টা পর্বই এই অধ্যায়টা ভালো করে পড়ব, কারণ আমাদের এই 1 থেকে 9টা পর্ব থেকে এই পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হয়। আর প্রশ্নটা কি হয় জানো? শুধুমাত্র বৈশিষ্ট্য আর পার্থক্য। 1 থেকে 9টা পর্বের সকল পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে হবে উদাহরণ সহ। এই পর্বের বৈশিষ্ট্য এইগুলা, আর এই পর্বের প্রাণী হচ্ছে এরা। ওই পর্বের বৈশিষ্ট্য ওইগুলা, ওই পর্বের প্রাণী হচ্ছে ওরা।
এভাবে 1 থেকে 9টা পর্বের যতগুলো বৈশিষ্ট্য আছে মেইন বৈশিষ্ট্যগুলো তোমাকে পড়তে হবে এবং অবশ্যই কমপক্ষে 4 থেকে 5টা উদাহরণ তোমাকে মনে রাখতে হবে যদি তুমি সিকিউতে ভালো রেজাল্ট করতে চাও এই অধ্যায় থেকে। আফিফা, আসমাউল হোসনা, তানিম, বিথি, মিম, রিয়াজ, আমি যে কথাটা বলছি বুঝতে পারছো? এটা হচ্ছে ক্লু, সাজেশন, এই অধ্যায়টা পড়ার নিয়ম। জি স্যার। থ্যাংক ইউ। তো এখন আমরা আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা শুরু করব, দেখবো আমাদের বইটা কেমনে পড়তে হয়, কি কি মুখস্থ করতে হয় আর কীভাবে উত্তর করতে হয়। চলো শুরু করি। তো আমাদের এইখানে প্রথম যে পর্ব এটাকে বলা হয় ফাইলাম। ফাইলাম মানে পর্ব, বিজ্ঞানীর ভাষায় ফাইলাম মানে পর্ব 1। এই প্রথম পর্বের নাম হচ্ছে পরিফেরা। আমরা সবসময় মনে রাখবো ইংরেজি নামটা, বাংলা নামটা কিন্তু আমরা লিখবো না, আমাদের লিখতে হবে সবসময় ইংরেজি নাম। কেউ যদি বাংলা নাম লিখো ভুল হবে না, কিন্তু পরীক্ষাতে ইংরেজি নাম লেখাই কি সুন্দর। যদি মনে না থাকে বাংলা লিখবা, সমস্যা নেই, কিন্তু মনে রাখতে হবে পরিফেরা। 1 নম্বর পর্বের নাম কি? পরিফেরা। তো পরিফেরা এটা হচ্ছে একটা তোমার বৈজ্ঞানিক নাম। তো এর বাংলা নাম কি? ছিদ্রাল প্রাণী। বাংলা নাম মনে রাখবা, ছিদ্রাল প্রাণী। আচ্ছা, এখন একটা বিষয়, ছিদ্রাল প্রাণী মানে কি? যে প্রাণীর দেহে অসংখ্য ছিদ্র থাকে তাকে বলা হয় ছিদ্রাল প্রাণী। কথা কি বুঝতে পারছো ক্লিয়ারভাবে? যেই প্রাণীর দেহে অসংখ্য ছিদ্র থাকে তাকে কি বলে? ছিদ্রাল প্রাণী। থ্যাংক ইউ। মিমো রেসপন্স করবা যদি বুঝতে না পারো। এখন আমাদের এখানে অনেকগুলো ইনফরমেশন লিখছে, যেমন লেখা আছে ল্যাটিন শব্দ পোরাস থেকে পোর, ছিদ্র প্লাস ফের ইকুয়াল টু বেয়ার, বহনকারী। এগুলো আসলে তেমন মনে রাখার প্রয়োজন নাই, যা পড়ে যাবা। 1836 সালে রবার্ট গ্র্যান্ট সর্বপ্রথম পর্বটির নামকরণ করেন। এই লাইনটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখতে পারো। এই পর্বের নামকরণ কে করেছিল? রবার্ট গ্র্যান্ট। আর রবার্ট গ্র্যান্ট কত সালে এটা করেছিল? আচ্ছা, আমি স্ক্রিনে আসতেছি, ওইটা আমার আসলে একটু আপডেটের জন্য সালকে মনে রাখা লাগবে। আসলে সাল মনে রাখা লাগবে না, সব সাল মনে রাখা লাগবে না, শুধু আবিষ্কারকের নাম মনে রাখতে হবে, যে আবিষ্কার করছে, আবিষ্কার কে করছে তার নাম। সাল মনে রাখার প্রয়োজন নাই, কারণ অনেকগুলো সাল আছে, এত সাল মনে রাখা সম্ভব না আর কি। ওকে, জাস্ট নাম মনে রাখবা। আর এ পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা বর্তমান পর্যন্ত 8659টি, কিন্তু এটা প্রতিনিয়ত কি হয়? চেঞ্জ হয়। এগুলো জাস্ট পড়ে যাবা। সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু পড়ি। পরিফেরা পর্বের সদস্যরা প্রাচীনতম ও সরল প্রকৃতির প্রাণীগোষ্ঠী, মানে এরা খুবই সহজ সরল প্রাণী। এদের দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদেরকে ছিদ্রাল প্রাণী বলে। আমরা কিন্তু একটু আগে পড়ছি ছিদ্রাল প্রাণীটার ব্যাখ্যা, যে সকল প্রাণীর দেহে অসংখ্য ছিদ্র থাকে তার নাম কি? ছিদ্রাল প্রাণী, সহজ ভাষায়। সাধারণভাবে এসব প্রাণী স্পঞ্জ নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট লাইন, স্পঞ্জ। আমাদের পরিফেরা পর্বের সকল প্রাণী কিন্তু ছিদ্রাল প্রাণী, মানে ছিদ্রযুক্ত প্রাণী, কিন্তু এদেরকে সাধারণভাবে স্পঞ্জ নামে ডাকা হয়। স্পঞ্জ, আমরা স্পঞ্জের ছবি দেখবো, সমস্যা নেই। অনেকগুলো স্পঞ্জ আমাদের পাওয়া যায় যেগুলো আমাদের সামুদ্রিক প্রাণী আর কি। তো সবাই কি কথাগুলো বুঝতে পারছো? এতটুকু ইনফরমেশন যা বললাম আমাকে জানাই একটু। স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে একটা প্রাণী, সামুদ্রিক প্রাণী। স্পঞ্জ হচ্ছে সামুদ্রিক প্রাণী। আমি তোমাদের দেখাই, এই যে এগুলো হচ্ছে স্পঞ্জ। এগুলো এক একটা স্পঞ্জ, যেমন এগুলো দেখতে তোমার এটাকে কি বলে, যে ব্যাঙের ছাতার মতো দেখা যায় অনেক সময়, বা মাশরুমের মতো দেখা যায়। যেমন দেখো, এটা একটা স্পঞ্জ, বাত স্পঞ্জ। এটা হচ্ছে লাল স্পঞ্জ। এটা হচ্ছে আমার সিলিয়াযুক্ত স্পঞ্জ, শ্বেতি স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ। মিঠা পানিতে স্পঞ্জ পাওয়া যায়, তাই ম্যাক্সিমাম স্পঞ্জ হচ্ছে কি আমাদের সামুদ্রিক ক্যালকেরিয়াস স্পঞ্জ। থ্যাংক ইউ তানিম, উত্তর প্রশ্ন করেছ। এটা হচ্ছে একটা প্রাণী, সামুদ্রিক প্রাণী। এটা আমাদের ওই তোমার মাটির এক সাইড থেকে উদ্ভিদের মতো আর কি জন্মায়। উদ্ভিদের মতো না প্রাণী এটা, মানে গাছের মতো দেখতে কিছুটা, তোমার এটাকে বলা হয় মাশরুম টাইপের আর কি। তানিম, বুঝতে পারছো আমার কথা? এটা আমাকে জানাও। ওকে, মিম ও রেসপন্স করবা। মিম, তুমি কি বুঝতেছো? আমি উদাহরণ দিলাম আর কি, এটা আমাকে বইলো। হ্যাঁ, আমরা এটা তো মেন বই পড়তেছি, প্লাস হচ্ছে আমরা কি করব, প্র্যাকটিস করব, প্রমাণ দেখব একটু পর। মিম আমাকে জানাও যে এতটুকু অংশ যে বললাম দেখতে পাচ্ছ কীরকম, বুঝতে পারলা কীরকম, আমাকে জানাই। ওকে, তো দেখো আমরা মোটামুটি এতটুকু দেখে ফেললাম। এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে। তো আমাদের এখানে পরবর্তী অংশে কি বলছে, আমি একটু জুমটা ঠিক করি, একটু ওয়েট করেন আপনারা। হ্যাঁ, দেখেন পরবর্তী অংশে, একটু স্পিকার মিউট রাখবা প্লিজ। হ্যাঁ, রিয়াজ জয়েন করছো, থ্যাংক ইউ।
একটু স্পিকার চাপ দিয়ে রেখো। তো বাকি একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ। তো যে বলতেছিলাম, এরা দেখতে ডালাপালাযুক্ত গাছ, ফুলদানি, ঘণ্টা বা বাটির মতো। দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার পর্যন্ত হয়। এই লাইনটা মনে রাখতে পারো, 1 মিলিমিটার থেকে 2 মিটার, এটা ইম্পর্টেন্ট মোটামুটি। কারো রং অনুজ্জ্বল ধূসর, কারো রং লাল, কারো রং নীল, কমলা, বেগুনি এবং বিভিন্ন বর্ণের হয়ে থাকে। আর ম্যাক্সিমাম এরা সামুদ্রিক প্রাণী। মিঠা প্রাণীর স্পঞ্জ খুব কম পাওয়া যায়, ম্যাক্সিমাম এগুলো কি সমুদ্রে জন্মগ্রহণ করে বা বড় হয়। কেবল স্পঞ্জিলিডিয়া গোত্রের প্রাণীরা 150টি প্রজাতির মতো প্রাণী মিঠা প্রাণীর বাসিন্দা। এটা মনে রাখবা, আমাদের এই ছিদ্রাল প্রাণীর যতগুলো প্রাণী পৃথিবীতে আছে এরা সবাই সামুদ্রিক, মানে অধিকাংশই সামুদ্রিক। শুধুমাত্র 150 প্রজাতির প্রাণী মিঠা পানিতে বা পুকুরে নদীতে পাওয়া যায় আর কি। এ হচ্ছে ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বুঝতে পারছো? এগুলো আমাকে জানাবা। এতটুকু ক্লিয়ার? জি স্যার। কিছু প্রাণীর দেহের ভেতরে অণুজীব প্রবেশ করে এন্ডোসিম্বায়ন্ট হিসেবে বসবাস করে। মানে এটা মনে রাখতে না পারলে সমস্যা নয়, মনে রাখবে কিছু প্রাণীর দেহে অণুজীব প্রবেশ করে। কেন? কারণ এদের দেহে অসংখ্য ছিদ্র, ছিদ্রের মধ্যে কি ঢুকে? পোকামাকড়, পানি, এটা সেটা ঢুকে, তো এর মধ্যে অণুজীবও ঢুকে, এই জন্য আর কি। ওকে, তো চলো আমরা শুরু করবো এখন আমাদের মেইন বিষয়। এগুলো তো হচ্ছে জাস্ট একটু দেখলাম, কিন্তু পরীক্ষার মধ্যে আমরা লিখবো কি? পরীক্ষার মধ্যে এইগুলো লিখবো যেগুলো আমরা পড়বো। এখানে মোট আমার 10টা বৈশিষ্ট্য আছে। 10টা তো আসলে পড়তে হয় না, যেগুলো পড়তে হবে আমি বলে দেবো, দাগা দিব বা বলে দিব। এ হচ্ছে আমাদের বাম দিকে চিত্র দেখতে পাচ্ছ একটা, আর ডান দিকে হচ্ছে বৈশিষ্ট্যগুলো লেখা আছে। আমরা চলো এখন এই বৈশিষ্ট্যগুলোই সিরিয়াল বাই সিরিয়াল দেখবো। তো একটু দেখো, বাকিরা যারা আছে মনোযোগ দিও, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাও, হ্যাঁ। রেসপন্স করতে হবে না বুঝতে পারলে। পরিফেরা পর্বের 1 নম্বর বৈশিষ্ট্য, দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো টিস্যু গঠন করে না। মানে এদের দেহ অসংখ্য কোষ রয়েছে কিন্তু এই কোষগুলো টিস্যু গঠন করে না। টিস্যু তো আমরা জানি যে অনেকগুলো কোষ মিলে একটা স্ট্রাকচার তৈরি হয়, তার নাম কি? টিস্যু। মূল কথা হচ্ছে এদের টিস্যু গঠিত হয় না। প্রথমে লিখতে পারো কি 1 নম্বর লাইন, এদের টিস্যু গঠিত হয় না। মন থাকবে? লাইনটা লিখে নিবা, তুমি নিচের মতো করে লিখবা, আমি তোমাকে বলে দিলাম। হুবহু যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি নিজের মতো করে সাজিয়ে লিখলেই হবে। এদের কোনো টিস্যু গঠিত হয় না, বা এদের কোনো টিস্যু থাকে না। বুঝতে পারছো আমার কথা? একটু আমাকে বলতে হবে প্লিজ, রেসপন্স করো। জি স্যার। ওকে। দেহপ্রাচীর 2 নম্বর, দেহপ্রাচীর বাহিরের দিকে পিনাকোডাম ও ভেতরের দিকে কোয়ানোডার্ম নামক 2টি কোষ স্তরে বিন্যস্ত থাকে। স্তর 2টির মাঝে মেসোহিল নামক জিলেটিনাস জেলির মতো প্রোটিন মাতৃকা বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট ও কঙ্কাল বস্তু ধারণ করে। এটা লেখার প্রয়োজন নাই, এটা একটু বড়, লেখার প্রয়োজন নাই, এটা না লিখলেও সমস্যা নেই, জাস্ট পড়ে গেলাম, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর, দেহপ্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। পরীক্ষায় দিতেই হবে, খুব ইম্পর্টেন্ট লাইন। প্রথমটা দিলে দাও, না দিলে নাই, কিন্তু এটা দিতেই হবে। দেহপ্রাচীরে অনেক ছিদ্র থাকে, ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া। অস্টিয়া ছিদ্র, এই যে দেখো, এই যে এটা হচ্ছে প্রাণীর দেহটা, এই যে ভেতরের দিকে যে ছিদ্রগুলো আছে, এই যে ফাঁকা ফাঁকা, এইগুলো বলে অস্টিয়া ছিদ্র। আমি একটু জুম করে দেখাই, আমি একটু জুম করে দেখালে তোমরা বুঝবা, বুঝছো? অস্টিয়া ছিদ্রগুলো কোনগুলা? দেখো, দেখা যাচ্ছে এই যে অস্টিয়া ছিদ্র, এই যে এটা হচ্ছে পুরোটা দেহ, প্রাণীর একটা দেহ, হ্যাঁ। এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, এইগুলোকে বলা হয় অস্টিয়া ছিদ্র। মানে ছিদ্রটার নামই হচ্ছে অস্টিয়া। অস্টিয়া, সবাই কি বুঝতে পারছো? মনে থাকবে, ছিদ্রটার নাম হচ্ছে অস্টিয়া। ছিদ্রটার নাম হচ্ছে কি? অস্টিয়া। আর লিখতে হবে পরীক্ষায়, কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, বৈশিষ্ট্য আর কি, অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। হ্যাঁ, তানিম, কোনো প্রশ্ন আছে? আসমাল হুসনা, রিয়াজ, বিথি, মিম, কোনো প্রশ্ন আছে তোমাদের এখানে? আচ্ছা, আমি আসলে শুনতে পাচ্ছি না। ওকে ওকে, ঠিক আছে।
মিম, তোমার ফ্রেন্ড কি জয়েন করতেছে বা চাচ্ছে, পারতেছে? আমাকে জানাও তো। স্যার 7 নাম্বার উদাহরণটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। 7 নাম্বার 7th? আচ্ছা জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি দিব নে। হ্যাঁ, আপাতত এটা বুঝছো তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যাব নেক্সট পরবর্তী অংশে। ওকে, তারিশা জয়েন করছো, থ্যাংক ইউ। মিম, তোমার বান্ধবী যদি জয়েন করতে চায় আমাকে বইলো বা লিঙ্ক দিও, আমি ওকে পরে নিয়ে নিব ক্লাসে। এবার ব্যাখ্যা দেখতে হবে। হ্যাঁ, অস্ট্রিয়া ছিদ্রযুক্ত, যেটা আমরা পড়ছিলাম, অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত। থ্যাংক ইউ তারিশা, জয়েন করছো, খুশি হলাম। তো এভাবে চেষ্টা করবো। আমি জানি তুমি অন্য একটা ক্লাস করো, অন্য একটা তোমার অনলাইনে ক্লাস আছে, সেটাও করো, প্লাস আমারটাও চেষ্টা করতেছো কন্টিনিউ করতে। সমস্যা নাই, করো, যতটুকু পারো চেষ্টা করো মেনটেন করার জন্য। তো এটা গেল, এখন আমি যাই পরবর্তী। অবশ্যই মনে রাখবেন, দিবেন। হ্যাঁ মিম, বলো। আজকে তার এখন হবে না। আচ্ছা সমস্যা নাই, হয়তো নেট সমস্যা। ওর কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ থাকলে আমার নাম্বারটা দিয়ে দিও, আমি ওকে বুঝা দিব না, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। তুমি এবার মনোযোগ দিয়ে ক্লাস করো। আচ্ছা এবার দেখেন বাচ্চারা, খেয়াল করেন। হ্যাঁ, আমাদের এই যে সাজেশনটা তোমাদের বুঝা দিছি যে 3 নাম্বার দিবেন, 1 নাম্বার 3 নাম্বার দিয়ে দেবেন। 4 নাম্বার দেখেন, দেহে সংবহন তন্ত্রের বিকল্প হিসাবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। অস্ট্রিয়া পথে নালিকার মধ্যে দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু দেহের ভেতর প্রবেশ করে। এই যে 4 নাম্বার পয়েন্টটা যদি দিতে চাও, একটু সাদা লিখতে পারো সহজ করে, যে এদের দেহে পানি প্রবাহের জন্য নালীতন্ত্র থাকে, আর অস্ট্রিয়া পথে এই নালিকার মধ্য দিয়ে খাদ্য প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করে, শুকনো প্রবেশ করে। শেষ। আমি যে কথাটা এখন বলছি, এই কথাটাই তুমি নোট করে লিখতে পারো। আসলে বইয়ের মতো করে যে তোমাকে লিখতে হবে বিষয়টা এরকম না, তুমি সাজিয়ে লিখলেই পারো। এখন কথা হচ্ছে, বইয়ের ভাষাগুলো একটু কঠিন লাগে মাঝে মধ্যে, এগুলো মনে রাখা খুবই কষ্টকর। বায়োলজি মনে রাখার জন্য আমাদের পড়তে হবে। তো আমি তোমাদের বলে দিলাম ভয়েসে যে 4 নাম্বার পয়েন্টটা আমরা কিভাবে সহজে লিখতে পারি। আমার কথা যদি লিখে রাখতে পারো নোট খাতায়, তাহলে এটা পড়লেই হয়ে যাবে, আর লাগবে না। তো 4 নাম্বারটাও তোমরা দেওয়ার চেষ্টা করবা। 5 নাম্বার, স্পিকিউল নামক অসংখ্য চূর্ণময় ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। তো একটা বিষয় খেয়াল রাখবা, এখানে যদি সব দিতে না পারো জাস্ট লিখবা স্পঞ্জিল নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। দেহের কাঠামোটা গঠন করে কে? স্পঞ্জিন নামক জৈব বস্তু। শেষ হয়ে গেল। বুঝতে পারছো 5 নাম্বার 4 নাম্বার লেখার নিয়মগুলো? কথা বলতে হবে প্লিজ, বুঝতে পারছেন? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এরপরে 6 নাম্বার, অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে একটা ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত একাধিক প্রকোষ্ঠ রয়েছে। অন্তঃপ্রাচীর মানে ভেতরের দিকে প্রাচীর। এই অন্তঃপ্রাচীর, এখানে চিত্রটা দেওয়া নাই, দুঃখজনক, থাকলে দেখাতে পারতাম। ভেতরের দিকের প্রাচীরে আমাদের কোয়ানোসাইট নামে একটা কোষ রয়েছে, ফ্লাজেলাযুক্ত কোষ রয়েছে। সেই কোষটা একাধিক আমার ভাগে বিভক্ত। তো লিখতে পারো যে অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে এক ধরনের কোষ রয়েছে। শেষ, এটা লিখলেই হবে। 7 নাম্বার, নালীতন্ত্র দেহের ভেতরে অবস্থিত স্পঞ্জসিল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয় এবং শীর্ষ প্রান্তে অ্যাসকুলাম নামক একটি বড় প্রান্তিক ছিদ্র পথে দেহের বাইরে কি হয়? উন্মুক্ত হয়। এটা লিখতে পারো যদি চাও, আর না লিখতে পারলে সমস্যা নাই। পরবর্তী অংশ, একক বা উপনিষভাবে বসবাস করে। মনে রাখবা, এরা যে বসবাস করে তারা একা বসবাস করে। মনে রাখবা, এটা লিখতে পারো 8 নম্বরে, যে এরা এককভাবে বসবাস করতে পছন্দ করে বা একা থাকতে পছন্দ করে। এই সকল পরের প্রাণীরা একা বসবাস করতে পছন্দ করে। ব্যাস, এটা লিখলেও হয়ে যাবে। ওকে। আর পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল অবস্থায় থাকে। নিশ্চল মানে স্থির থাকে। পূর্ণাঙ্গ মানে যে সকল প্রাণীটা অনেক বয়স্ক,
যে সকল প্রাণীর বয়স অনেক বেশি সে সকল প্রাণী কি থাকে, স্থির অবস্থায় থাকে, মনে হয় একটা প্রাচীর বা একটা দেয়ালের মতো। ব্যাস হয়ে গেল। এইভাবে তুমি এই পয়েন্টে যদি সাজায় লিখো তাহলেই তোমার হয়ে যাবে। মনে থাকবে কীভাবে বলছি, কোন পয়েন্টটা লিখবা কীভাবে মনে থাকবে তো? এটা হচ্ছে তোমার সূত্র, টেকনিক। ওকে, আচ্ছা পরে 9 নাম্বার, এদের পুনরুৎপাদন ক্ষমতা আছে। মুকুল বা গেমিউল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। তো এখানে মনে রাখবা প্রজননটা লিখবা যে এদের অযৌন প্রজনন ঘটে, শেষ। মুকুল এর মাধ্যমে, মুকুল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। এদের, এই সকল পর্বের প্রাণীদের মুকুল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, শেষ, লিখে দিবা। 10 নাম্বার, এরা উভয় লিঙ্গ হয়ে থাকে, উভয় লিঙ্গ হয়ে থাকে। পরিস্ফুটন পরোক্ষ জীবনচক্রের সঞ্চরণশীল অ্যামফিব্লাস্টুলা এবং প্যানকাইমামুলা লার্ভা দশা রয়েছে। এগুলো লাগবে না, এগুলো দেওয়ার প্রয়োজন নাই। লিখতে পারো এরা উভয় লিঙ্গ প্রকৃতির। এরা কি উভয় লিঙ্গ প্রকৃতির, শেষ। এই হচ্ছে 10টা পয়েন্ট। এখন এই 10টার মধ্যে যেই কয়টা তোমাদের আমি পড়াইছি, যেগুলো আমি সহজ করে বলে দিছি, সেগুলোই তোমরা খাতায় লিখে রাখবা বা বইয়ের মধ্যে স্টিকি নোটের মধ্যে লিখে রাখবা। ব্যাস, পড়ার সময় এগুলো পড়লেই হয়ে যাবে। এবার আমাকে জানো আসমাল হুসনা, তোমার কোন জায়গায় প্রশ্ন আছে, কোনটার মধ্যে? বুঝছি স্যার, সমস্যা নাই। আচ্ছা, এই হলো বৈশিষ্ট্য, ঠিক আছে। তবে এই যে 7 নাম্বার যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা দেওয়াটা ইম্পর্টেন্ট। তবে এই পয়েন্টটা সহজভাবে বলাটা আমার পক্ষে কষ্ট হচ্ছে। কয়টা লিখতে হবে? আবার একটু বুঝাই দেন। কোনটা কোনটা কোনটা? এই যে 5 নাম্বার 6 নাম্বারটা, এটা বুঝি না, আমি লিখে আসছি তো। আচ্ছা, আসলে এখানে বলতেছে যে স্পঞ্জিন নামক একটা তন্তু থাকে, যে তন্তুর মাধ্যমে এর দেহটা গঠিত হয়। স্পঞ্জিন হচ্ছে একটা তন্তু, তন্তু বলতে আঁশ জাতীয় যেটা অংশ, সেটা। ক্লাস রেকর্ড আছে, আবার তুমি পরবর্তীতে রেকর্ডটা রিপিট দেখতে পারবা, সমস্যা নেই, আপাতত বললাম। আর 6 নম্বরে বলছি যে, হ্যাঁ 6 নম্বরে বলছি যে যে এদের দেহে কোয়ানোসাইট নামে একটা কোষ থাকে। ব্যাস, এদের দেহের মধ্যে কোয়ানোসাইট নামে একটা কোষ থাকে। আচ্ছা, একটা প্রশ্ন করছো যে কোনগুলো লিখতে হবে, তাই তো? আমি বলি করা লিখতে হবে, 7টা লিখবা, যে কোনো 7টা লিখলেই হয়ে যাবে। যে কোনো 7টা বৈশিষ্ট্য লিখলেই মোটামুটি ইনাফ, ঠিক আছে তানিম? যে কোনো 7টা বৈশিষ্ট্য লিখলেই মোটামুটি ইনাফ, তবে একটু বেশি লিখলে ভালো, না লিখতে পারলে 7টা লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের চিত্র তো আমরা দেখলামই। আচ্ছা, এখানে আবার চিত্র দেওয়া আছে যে স্পঞ্জিন, এই যে স্পঞ্জিন দেখতে, স্পিকল দেখতে এরকম, এগুলো লাগবে না, জাস্ট দেখে যাবা। আর এরপরে আমাদের এখানে লিখছে পরিফেরা পর্বকে 3টি ক্লাসে ভাগ করা হয়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ক্লাস 1-এর মধ্যে রয়েছে মটকা স্পঞ্জ, ক্লাস 2 এর মধ্যে রয়েছে দড়ি স্পঞ্জ, ক্লাস 3-এর মধ্যে মিঠা পানির স্পঞ্জ। মনে রাখবা ইংরেজি নামগুলো। পরিফেরা পর্বকে 3টা ক্লাসে ভাগ করা হয়েছে, ব্যাস। এই হচ্ছে পরিফেরা পর্বের যাবতীয় খুঁটিনাটি, কী কী পড়বো, কী কী মনে রাখবো, কী কী লিখবো। এটা হচ্ছে বইয়ের পড়া, আমরা এখন প্র্যাকটিস করবো। আমরা তো আসলে বই পড়বো না, লগে লগে প্র্যাকটিসও করবো, কারণ এগুলো আমাদের কোথায় কাজে লাগে আমাদের তো দেখতে হবে, তাই না? আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রমাণমূলক ক্লাস। আমি তোমাদের প্রমাণ দেখাই, আমি কিন্তু প্রতিটা ক্লাসে তোমাদের প্রমাণ দেখায় পড়াই, যে আমি যে পড়াচ্ছি পড়াগুলো আসলে কাজে লাগে কি লাগে না। আমরা এখন প্রমাণ দেখবো, যেগুলো পড়লাম আসলে লাগে কি লাগে না, ঠিক আছে। তা আমাকে বলতে পারো আমরা বইয়ের এই পার্টটুকুই পড়ছি, এখানে আর নাই, আর কিছু পড়ার মতো নাই। পরবর্তীতে হচ্ছে নতুন আমাদের হচ্ছে কি জানি পড়ব। এখন আপাতত বলো এখানে কি কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, থাকলে বলতে পারো, না থাকলে আমরা এখন প্র্যাকটিস করি। কোনো প্রশ্ন আছে এখানে? বুঝতে পারছো তো সবাই মোটামুটি? কথা বলতে হবে প্লিজ। আচ্ছা, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ, আমরা তাহলে এখন প্র্যাকটিস করি। রেসপন্সটা ভয়েসে করে দ্রুত হইতো, আমার তাড়াতাড়ি হইতো। ওকে, আমরা প্র্যাকটিস শুরু করলাম। আমরা এখন দেখবো এই যে আমরা পড়লাম, আমাদের এগুলো আসলে সত্যি কাজে লাগে কি লাগে না, চলো দেখি। তো এই টপিক থেকে, শুধুমাত্র পরিফেরা পর্বের এই টপিক থেকে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো দেখি পরীক্ষা কীভাবে প্রশ্নটা আসে। তো তানিম দেখো, বই কেউ নাই, কলেজে এখনও ভর্তি হও নাই,
এসএসসি রেজাল্টও এখনও পাও নাই, তারপর তানিম অনেকটা আগ্রহ নিয়ে ক্লাস করতেছো, আমি খুশি হলাম। তো এভাবে চেষ্টা করবা নিয়মিত ক্লাসটা অংশ নিতে। অবশ্যই ফ্রেন্ডদেরকেও কিন্তু তোমার চেষ্টা করা উচিত এভাবে ক্লাসে অংশ নিয়ে দেখতে, ক্লাসের অবস্থাগুলো কীরকমভাবে হচ্ছে বা কীভাবে ইন্টার লেখাপড়া শুরু করতে হয়। মিম অনেক আগে থেকে জয়েন করে, আরেকজন আছে সুমনা আছে, ও জয়েন করতো, আবার ইউসুফ আছে, আর ওরাও ছিল, তারপর তুমি আসলা মাশাল্লাহ, আরও অনেকে আছে। তো সবাই এভাবে আস্তে আস্তে জয়েন করলে পড়ালেখাটা খুব সুন্দরভাবে কমিউনিকেশন করে করতে পারবা। ওকে, তো শুরু করি। সিলেট বোর্ড 2021 সালে আমাদের বোর্ড পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে। কি বলছে? নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। দেখো কি লিখছে, দেখছো? আমাদের কিন্তু বাংলায় লেখে নাই, কি লিখছে? ইংলিশে। এই জন্য বলছিলাম ইংলিশটা পড়তে হবে। আসমাউল হুসনা, রিয়াজ, তারিশা, তানিম, তোমরা কিন্তু প্রমাণ পাইছো। আমি তোমাদের পড়ার সময় বলছিলাম বাংলা পড়িও না, কারণ পরীক্ষায় বাংলা দেওয়া নাও থাকতে পারে। দেখছে যে পরীক্ষায় ইংরেজি দেওয়া আছে, ইংরেজি নামটা লেখা আছে পরিফেরা, নেমাটোডা, আর্থ্রোপোডা। তার মানে আমাদের ইংলিশটা পড়তে হবে, বাংলা পড়ার কোনো মানে বাংলা পড়িয়া লাভ নাই। লাভ আছে মনে রাখার জন্য, কিন্তু ইংলিশটাই আমাকে ব্যবহার করতে হবে। কি করতে হবে? ইংলিশটা আমাদের ব্যবহার করতে। হ্যাঁ, কি বললা তামিম? বলো তো আবার। বাংলার থেকে ইংলিশটা সোজা লাগতেছে। হ্যাঁ, ভেরি গুড। এই তো বাংলা থেকে ইংলিশ সহজ লাগছে। আসলে আমাদের ইংলিশটাই পড়তে হবে, বাংলাটা আসলে তেমন লিখে না আর কি। এখন আমরা এটা দেখতে পেলাম যে এখানে কয়েকটা পর্ব লিখছে, পরিফেরা, নেমাটোডা, আর্থ্রোপোডা। তো আমাদের এই প্রশ্নটা আসলে একটা আংশিক প্রশ্ন, পুরোপুরি পরিফেরা থেকে এখন পর্যন্ত একটা গ বা গহ প্রশ্ন পরীক্ষা আসে নাই। তো আংশিক প্রশ্ন যেহেতু আসে, সেই আংশিক থেকে আমি তোমাদের প্র্যাকটিস করাই দিই। গহনমে আসছিল, গহনমে বলতেছে উদ্দীপকে উল্লিখিত 3টি পর্বের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। দেখছো কি বলছে? বৈশিষ্ট্য লিখতে হবে। পরিফেরা পর্বে বৈশিষ্ট্য লিখবা, নেমাটোডা বৈশিষ্ট্য লিখবা, আর্থ্রোপোডা বৈশিষ্ট্য লিখবা। 3টা পর্বের বৈশিষ্ট্য লিখে দিলেই আমি 4 নম্বর পেয়ে যাব। কিন্তু আমাদের আজকে ক্লাসে শুধু পরিফেরা নিয়ে, তাই না? তো চলো আমরা পরিফেরার বৈশিষ্ট্যগুলো আজকে দেখব। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারছো? এখন আমি তোমাদেরকে বলছিলাম 7টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 7টা। 10টা থেকে যে কোনো 7টা, কিন্তু এটা তো হচ্ছে গহ নাম্বার, তারপরে এটার মধ্যে আবার 2টা আছে বেশি। শুধু পরিফেরা দিয়ে যদি চাইতো তাহলে আমি 7টা লিখতাম বা 8টা 9টা লিখতাম, কিন্তু এখানে তো হচ্ছে গিয়ে আমার 3টা। পরিফেরা লিখতে বলছে, নেমাটোডাও বলছে, আর্থ্রোপোডাও বলছে। তো আমরা শুধু পরিফেরারটা দেখবো, তো এই জন্য একটু কম লিখছে এখানে আর কি। ঠিক আছে? এই তোমরা কি প্রশ্ন বুঝছো, উদ্দীপক বুঝছো যে পরীক্ষা প্রশ্ন এভাবে আসে? জাস্ট বৈশিষ্ট্য লিখতে বলে, বৈশিষ্ট্য লিখতে বলে। ওকে, এবার চলো আমরা পরিফেরা বৈশিষ্ট্যগুলোই দেখি, এখানে কি কি বৈশিষ্ট্য বলছে। ওকে, প্রথমে লিখবো আমরা। থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। উদ্দীপকে উল্লেখিত পর্ব 3টির নাম হচ্ছে পরিফেরা, তারপর হচ্ছে আমাদের নেমাটোডা, আর হচ্ছে কি আর্থ্রোপোডা। এই 3টা উদ্দীপকে উল্লেখিত পর্ব 3টির নাম হচ্ছে এটা। আমি গ নাম্বারগুলো পরে পড়াবো না, কারণ টপিক ওয়াইজ পড়াচ্ছি, তো যেটা লাগবে সেটা আগে পড়াবো। তো উদ্দীপকে উল্লেখিত পর্ব 3টি হচ্ছে পরিফেরা, নেমাটোডা, আর্থ্রোপোডা। আর এদের মধ্যে আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য আজকে আলোচনা করব। দেখ, এখানে পরিফেরা পর্বে মাত্র 4টা বৈশিষ্ট্য লিখছে, তাও দেখি আমরা কোনগুলো লিখছে। এই যে দেখছো, আমি কিন্তু বলছিলাম এদের দেহ প্রাচীর, এই যে অস্টিয়া, এটাও লিখবা ইংলিশে, অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, আমি তোমাদের বইতেও পড়াইছিলাম, মিলে গেছে আমার কথার সাথে। এদের দেহ প্রাচীর কি? অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। শেষ। 2 নম্বরটা কি? এরা সরলতম বহুকোষী প্রাণী। আমরা পড়ছিলাম যে এদের জীবনচক্র খুবই সহজ সরল, এবং এরা কি বহুকোষী প্রাণী, অনেকগুলো কোষের সমন্বয়ে এদের দেহ গঠিত হয়। এরপর 3 নম্বর, দেহে সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত। আমরা এটাও পড়ছিলাম এই পর্বের প্রাণীর দেহে কোনো টিস্যু হয় না, টিস্যু না থাকলে কিন্তু কোনো কলা হবে না, কলা না থাকলে কোনো অঙ্গ হবে না, অঙ্গ না থাকলে কোনো তন্ত্র হবে না। দেখছো, এগুলো সব বইতেই ছিল। আমরা জানি এই পর্বের প্রাণীদের কোনো টিস্যু নাই, কোনো কলা নাই, অঙ্গ নাই, তন্ত্র নাই। আর 4 নাম্বার, এই দেহে বিশেষ ধরনের নালীতন্ত্র উপস্থিত থাকা, এর সাহায্যে অভ্যন্তরীণ পরিবহন ঘটে। তো এখন এখানে যে 4টা দিছে না, তুমি তোমার মন মতো বই থেকে যে কোনো এই 4টা 5টা 6টা যা পারো লিখে দিলেই কিন্তু আমার পুরোপুরি উত্তর শেষ, কমপ্লিট। ব্যাস, হয়ে গেল। এটাই আমাদের পরীক্ষার প্রশ্ন লেখার নিয়ম।
লিখে দিবে হবে যে পরিফেরা বৈশিষ্ট্য, তারপর 1 2 3 4 দিয়ে পয়েন্ট আকারে লিখে দেবা, হয়ে যাবে। এইবার আমাকে জানাও পুরো ক্লাসটা ভালো করে বুঝতে পারছো কিনা। আসমাউল হুসনা, রিয়াজ, তারপর হচ্ছে তারিশা, তারপর হচ্ছে তানিম, বুঝতে পেরেছো সবাই? থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো থ্যাংক ইউ তানিম, ক্লাস করছো, নিয়মিত এভাবে ক্লাস করবা, তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা নেক্সট ক্লাস থেকে, আশা করি ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম, রেকর্ডটা ইউটিউবে দিব আপলোড, দেন পরের দেখে নিও যারা মিস করছো। ওকে, নেক্সট আগামীকাল আমাদের পদার্থবিজ্ঞানের ক্লাস এবং ইংরেজি ক্লাস, খুবই স্পেশাল ক্লাস। যদি আগামীকাল পারি বায়োলজি ক্লাস রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বায়োলজি ক্লাসটা সপ্তাহে 7 দিন নেওয়ার প্ল্যান পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমার। সপ্তাহে 7 দিনই বায়োলজি ক্লাস রাখতে হবে, কারণ হচ্ছে বায়োলজিটা অনেক সিলেবাস বড়। সপ্তাহে 7 দিনে যদি বায়োলজি পড়ে তাহলে বায়োলজি মোটামুটি কভার করা পসিবল। এই জন্য চেষ্টা করতেছি, দোয়া করি যে সপ্তাহে 7 দিনই বায়োলজি রাখতে পারি ইনশাল্লাহ। ওকে, তো 27 28 সবাইকে বলতেছি তুমিও ক্লাস করো নিয়মিত, ফ্রেন্ডদের নিয়ে আসো ক্লাস করতে। তো আজকের মতো এই পর্যন্তই ক্লাস রাখলাম, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।